আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য ডেইলি স্টার নিউজ পেপার অ্যানালিসিসের ইন সিঙ্ক উইথ বিসিএস রিটার্ন সিলেবাস। আজকে 19 জুন 2021। আজকে আমরা দেখতে দেখতে 10th ডেতে পৌঁছে গেছি, দ্যাট ইজ আজকে 10ম দিন। ঠিক আছে, আর দেরি না করে আমরা শুরু করে দিই। সবার প্রথমে আমাদের সাধারণ বিজ্ঞানের যে লিখিত কোর্সটা আছে সেটা সম্পর্কে একটু বলি। 41 এবং 43তম দুটো বিসিএসসি কাভার করবে। আমরা জানি যে সবাই 41তম লিখিত পরীক্ষার সামনে, প্রিলির রেজাল্ট এখনও দেয়নি যদিও, আর 43তম পরীক্ষা আছে, প্রিলি হবে এবং রিটার্ন হবে। আর রিটার্নের এক্সামের প্রিপারেশন তো খুব কম সময় নেওয়া সম্ভব না, যথেষ্ট সময় সাপেক্ষ। সো যারা যারা 41 এবং 43তম দোনোটাই অ্যাপ্লাই করেছেন তাদের জন্য খুবই ভালো একটা কোর্স আমরা তৈরি করেছি। প্রায় 1 বছরের উপরে লেগেছে এই কোর্সটি বানাতে। লিখিত পরীক্ষার যে 100 মার্কের যে সিলেবাস আছে, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল যেই পার্টটুকু আছে, এই পুরোটাই সিলেবাস আমরা কভার করেছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার, এবং টপিক ধরে ধরে ভিডিও করা আছে। প্রি রেকর্ডেড প্রায় 150টার উপরে ভিডিও পাবেন, এবং লাইভ ক্লাস আছে চ্যাপ্টার ভিত্তিক। প্রত্যেকটাই রেকর্ডেড থাকবে, আপনারা যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারবেন। প্রায় 1.5 বছর অর্থাৎ 18 মাস লেখাই আছে, 18 মাস অ্যাক্সেস করতে পারবেন যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে আপনি ভিডিওগুলো বারবার দেখতে পারবেন। কুইজ থাকছে প্রিলির জন্য, চ্যাপ্টার ভিত্তিক কুইজও আমরা করে দিয়েছি অনলাইনে। সো লিঙ্ক দেওয়া আছে, সরাসরি একবার ভিজিট করে নেবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। মুভিং অন, আজকে সরাসরি ইন্টারন্যাশনাল পেজে চলে যাবেন। ফ্রন্ট পেজ এবং নেক্সট পেজে আমি কোনো ভালো কোনো নিউজ পাইনি। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে মিয়ানমার কু, ইউএন সেন্ট টু কল ফর হল্ট অফ আর্মস টু হুন্তা। আচ্ছা, এখানে ছোট করে দেখবেন যে ডান পাশে কলাম আছে, হ্যাঁ, বড় করে নেই। তো এখানে ইম্পর্টেন্ট কেন? কারণ ইউনাইটেড নেশনস এখন ফাইনালি চাচ্ছে যে এই যে হুন্তা ফোর্স, অর্থাৎ যে মিলিটারি যে কুটা হয়েছে সেটা আসলে বন্ধ করতে। হ্যাঁ, আর্মস টু মানে হচ্ছে যেন অস্ত্র সাপ্লাই যেন আর না দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত রেজলিউশনটা আবার হয়নি, রেজলিউশনটা পাস হয়নি। তো এটা ফলো আপ রাখতে হবে। সম্ভবত চায়না কোনো একটা কাহিনী করেছে, রেজলিউশনটা আলটিমেটলি পাস হয়নি, বাট হতে পারে, আমরা নজর রাখবো। মিয়ানমারের কু নিয়ে ছোট করে একটা আছে, এটা পড়ে নেবেন। জাস্ট ফলো আপ রাখা, সবাই এখন চাচ্ছে, মানে প্রেশার দিচ্ছে যে মিয়ানমারের এই কর্মকাণ্ড, যে আং সান সুচিকে রিলিজ করতে। তারপরে হচ্ছে নভেম্বরে একটা ওদের ইলেকশন আছে, সামনে যে নভেম্বরে ইলেকশন আছে, এই ইলেকশনের আগে যদি সব পলিটিক্যাল লিডারকে যদি ডিটেইন করে ফেলে তাহলে তো কিভাবে ইলেকশন হবে। সো এই জন্য নভেম্বর ইলেকশনে যেন এটা ঠিক মতো হয়, এটার জন্য একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এবং রিলিজ দি পলিটিক্যাল ডিটেইনিস, এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, কিন্তু আলটিমেটলি রেজলিউশনটা পাস হয়নি। তো আমরা নেক্সটে খবর রাখবো যে রেজলিউশনটা পাস হয় কিনা। নেক্সটে চলে যান যে ফরেন কান্ট্রি কলিউশন। এখানে দেখবেন ছোট করে ডান পাশে 2 নিউজ পেপার এক্সিকিউটিভ চার্জ ইন এইচকে, অর্থাৎ হংকংয়ে যেটা হচ্ছে, কার্যকলাপ হচ্ছে হংকংয়ে, বড় বড় যে নিউজ পেপার আছে সেগুলোকে আসলে করা হচ্ছে, সেগুলোকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এটা চায়নারই কার্যকলাপ। হংকংয়ে হচ্ছে দুটো বড় নিউজ পেপার এক্সিকিউটিভকে চার্জ করা হয়েছে, এবং আরও নিউজ পাবেন, কিন্তু আমি ওগুলো হচ্ছে যে তুলে ধরিনি। আরও দেখবেন যে ডিসপ্লেস নিয়ে, অর্থাৎ রেফিউজি, ওয়ার্ল্ড রেফিউজি নিয়ে বিশাল বড় করে একটা কলাম দেওয়া আছে। তো এটাতে জাস্ট একটু আপডেট থাকার জন্য পড়ে নেবেন, এটা নোট করার মতো তেমন কিছু পাইনি। ইউএনএইচসিআর অনেক বড় একটা রিপোর্ট করেছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে নোট করলে আলটিমেটলি ফলো আপ করতে হবে লাস্টে। এই ফিগারগুলো তো আসলে অ্যাবসোলুট না, ফিগারগুলো চেঞ্জ হবে, সো এই জন্য আমি তুলে ধরিনি, বাট যারা ইন্টারেস্টেড আছেন ওই কলামটা একবার দেখে নিতে পারেন। ঠিক আছে, আর এই হংকংয়ের আমরা খবরটা রাখছি। হংকংয়ে অ্যাপেল ডেইলি, যে আমি হট টার্মস দিয়েছি, দেখেন, অ্যারেস্ট অফ 5 অ্যাপেল ডেইলি এক্সিকিউটিভস। হ্যাঁ, অ্যারেস্ট করে ফেলছে। অ্যাপেল ডেইলি হচ্ছে বড় একটা নিউজ পেপার হংকংয়ে। হংকংয়ের নিউ সিকিউরিটি ল, এই যে এটা নিয়ে এখন হচ্ছে, আমরা তো জানি হংকংয়ে হচ্ছে পাপেট একটা সরকার বসিয়ে দেওয়া হয়েছে ক্যারি ল্যাম নামে, এবং চায়নায় এটা আসলে চালায়, চায়না গভর্নমেন্টই আসলে এটা আসলে কন্ট্রোলটা রাখে। দি অ্যারেস্ট হ্যাভ রেইজড further alarm over media freedom in Hong Kong and have been criticized by Western governments, international rights groups and press association. কারা কারা খুবই ক্রিটিসাইজ করছে হংকংয়ের এই সিচুয়েশন নিয়ে?
হ্যাঁ, এই যে প্রেস অ্যাসোসিয়েশন যেগুলো আছে, অর্থাৎ নিউজ পেপারকে যদি তুমি সংবাদ মাধ্যমকেই তুমি বন্ধ করে দাও তাহলে কিভাবে হবে। প্রেস অ্যাসোসিয়েশনরা এটা নিয়ে ক্রিটিসাইজ করছে, ইন্টারন্যাশনাল যত রাইটস গ্রুপ আছে, হ্যাঁ, অধিকার যে অ্যাক্টিভিস্ট যারা, তারপরে ওয়েস্টার্ন গভর্নমেন্টসরা অবশ্যই, কারণ এখানে চায়না রিলেটেড। সো আমরা এখানে কেন খবর রাখছি বলেন তো, কারণ এগুলো হচ্ছে ডিসপিউটেড এরিয়া। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখবেন সবসময় ডিসপিউটেড জায়গাগুলো, এই যে হংকং, তাইওয়ান, হ্যাঁ, চায়না রিলেটেড যত ধরনের আছে আসবে, এই ডিসপিউটেড এলাকা নিয়েই কিন্তু আসে। যেমন আপনার ইজিপ্টের ক্ষেত্রে, তারপরে গোলান হাইটস, গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক, এগুলো কি সব অকুপাইড জায়গা না? প্যালেস্টাইন, এগুলো হচ্ছে সব অকুপাইড জায়গা। সো এইগুলো নিয়ে রিলেটেড আসলে একটু নজর রাখতে হবে, কারণ এগুলো নিয়ে প্রশ্ন আসবেই। সো এই জন্য হংকংয়ের নিউজটা ছোট হলেও আমরা একটু ফলো আপ রাখবো। তাহলে সিলেবাসটা কোথায় চলে আসবে দেখেন, এই মিয়ানমারেরটা যদি আপনি রিলেট করতে চান, সিলেবাসটা হবে ফরেন পলিসি এবং এক্সটার্নাল রিলেশনস, জিওপলিটিক্সটা খুব ইম্পর্টেন্ট। জিওপলিটিক্সটা দোনোটার ক্ষেত্রেই কাজ করবে, ফরেন কান্ট্রি কলিউশন এবং মিয়ানমারের যে কু, অর্থাৎ হংকংয়েরটাও রিলেভেন্ট জিওপলিটিক্সের ক্ষেত্রে এবং মিয়ানমারের কুটাও জিওপলিটিক্সের ক্ষেত্রে রিলেভেন্ট। সরাসরি এডিটোরিয়াল পেজে চলে আসেন, 8 নম্বর পেজ, প্রেস রিলিজ দ্যাট বেয়ার্স ইট অল। অর্থাৎ আমরা জানি রিসেন্ট কিন্তু খুব কথাবার্তা মানে চর্চায় আছে যে ঢাকা ইউনিভার্সিটির ইমেজ নিয়ে। তো এখানে রাইটার বলেছেন ঢাকা ইউনিভার্সিটির কাজ ইমেজ প্রোটেকশন করা না, ঢাকা ইউনিভার্সিটির কাজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি, এই যে জব অফ দ্য ইউনিভার্সিটি ইজ টু জেনারেট নলেজ জেনারেট করা, ডিসেমিনেটেড, অর্থাৎ ডিসেমিনেট মানে ছড়িয়ে দেওয়া, এবং স্টাডি ইট, নতুন রিসার্চ পেপার স্টাডি করা, এনশিওর দ্যাট দি ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ এনশিওর্ড। এগুলো হচ্ছে ইউনিভার্সিটির কাজ, নিজের ইমেজ প্রোটেকশন করা এটা কাজ না, এটাই বলেছে। এবং দি 1973 অর্ডিন্যান্স, এটা নিয়ে একটু টিকা আকারে মাথায় রাখবেন, চলে আসতে পারে এখন যেহেতু চর্চায় আছে। আসলে 1973-এর কি অর্ডিন্যান্স, এটা নিয়ে চলে আসতে পারে যে কাকে বলে। এই 1973-এর অর্ডিন্যান্সটা, অধ্যাদেশটাই হচ্ছে অটোনমি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে। আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ সরকার কিন্তু কন্ট্রোল করে না। এই অর্ডিন্যান্সের মাধ্যমেই, 1973-এর অর্ডিন্যান্সের মাধ্যমেই কিন্তু সরকারের হস্তক্ষেপ থেকে সরিয়ে ফেলা হয়েছে, সরকার যেন হস্তক্ষেপ করতে না পারে। স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু এইটার কারণে কিন্তু যেটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি এখন অ্যাকাউন্টেবল টু দি সিটিজেন্স, অর্থাৎ নাগরিকের কাছে কিন্তু ঠিকই জবাবদিহি দিতে হবে ঢাকা ইউনিভার্সিটির। সো এইটা ইমেজ একটু আকারে পড়ে নেবেন, একটা ছোট টিকা আকারে পড়ে নেবেন যে 1973-এর অর্ডিন্যান্স বলতে কি বুঝো। ঠিক আছে, একটা নতুন আমরা এমসিকিউ পেলাম, ভাইস চ্যান্সেলরকে প্রফেসর আখতারুজ্জামান, যেহেতু এখন আছে, চর্চায় আছে, ব্যাংকের যে কোনো ছোট পরীক্ষাগুলোতে এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, তাহলে পরেরটা দেখি। আচ্ছা, এটার সিলেবাসটা কোথায় হবে বলেন তো? দেখেন টপিক 4-এ আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স টপিক 4-এ পাবেন লিটারেচার, ইকোনমি, সোসাইটির পরেই হচ্ছে লিটারেচার আছে। ঠিক আছে, বাংলাদেশের পার্সপেক্টিভে ইকোনমি, অর্থনীতি, সমাজ এবং লিটারেচার, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রেও। সো ঢাকা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে এই যে জেনারেট নলেজ, ডিসেমিনেটেড, সাহিত্যটা কিন্তু যায়, অর্থাৎ আমাদের যেই সাহিত্য, আমাদের কালচার, আমাদের সোসাইটির সব কিছুর সাথে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের যে সরকারি যেই পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু জড়িত। এইখান থেকেই কিন্তু আমাদের বুদ্ধিজীবীগুলো বের হবে, তাই না? তো তাহলে আপনি সোসাইটি, লিটারেচার, এগুলো হচ্ছে এই সিলেবাসটাতে পাবেন টপিক সিরিয়াল 4-এ। সো এটা রিলেট করতে পারবেন, ঠিক আছে। এবং ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস অনেক ভালো, আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, ভাষা আন্দোলনের ক্ষেত্রে। সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান আমাদের জন্য, আমাদের দেশের জন্য। সো এটা এই টপিক রিলেট করে পড়বেন এবং শর্ট নোটসের জন্য রেডি থাকবেন, আসতে পারে চর্চায় যেহেতু আছে। ঢাকা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, সো এটা নিয়ে প্রশ্ন হতেই পারে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে টিকা আকারে চলে আসতে পারে। আচ্ছা, হট টার্মস কি হবে? এই যে দেখেন নাম্বার 2-তে দেখি, এশিয়া নিডস বোল্ড অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে যা আসবে আপনারা তো জানেন, একটা ম্যান্ডেটরি রিড। তাহলে হট টার্মস কি হবে? দি এশিয়া প্যাসিফিক রিজিয়ন কাভার্স 80% অফ ওয়ার্ল্ডস কোল কনজাম্পশন। এখানে কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে এবং এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ হচ্ছে এটি লিখেছেন এশিয়া প্যাসিফিকের এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি এর যে প্রেসিডেন্ট, উনি লিখেছেন। এখন আপনাদের জন্য কুইজ নাম্বার 1 হচ্ছে এডিবি এর প্রেসিডেন্ট কে?
কুইজ নাম্বার 1 হচ্ছে এডিবি এর প্রেসিডেন্ট কে, এটা আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। হ্যাঁ, এইটা পড়লে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এই আর্টিকেলটার লেখক হচ্ছে এডিবি এর প্রেসিডেন্ট, এই জন্য এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট। এবং এশিয়া প্যাসিফিকের বিভিন্ন কন্ট্রিবিউশন লেখা আছে। দেখেন পুরো ওয়ার্ল্ডের 80% কোল কনজাম্পশন, কয়লার যে ইটা হয়, কয়লার কনজাম্পশনটা হয়, কয়লাকে ইউজ করা হয় যেটা, সেটা কিন্তু 80% হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনে পড়ে। এবং 60% হচ্ছে কার্বন ডাই অক্সাইড এমিশন করে হচ্ছে আমরা, অর্থাৎ এই এশিয়া প্যাসিফিক, হ্যাঁ, জায়গাটা, এই রেজিয়নটা, এলাকাটা। সো খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য তুলে ধরেছেন উনি। এবং বিভিন্ন খুব যে অনেক উপাত্ত দেওয়া আছে তা না, কিছু অ্যানালাইসিস আছে এবং এটা আপনার জন্য দরকার, কারণ আমরা এই এশিয়া প্যাসিফিক রিজিয়নে পড়ি, আমরা এডিবির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, অনেক হেল্প আসে আমাদের, কিন্তু ভালো ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু আসে এই যে এডিবি থেকে, অনেক ফান্ড আসে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টে। সো ইম্পর্টেন্ট, কারণ জাপান আমাদের খুবই, আমাদের দেশের অনেক ভালো একটা বন্ধু প্রতিম দেশ। তো জাপান যেহেতু এই এডিবির হেড হয়, ঠিক আছে, বেশিরভাগ জাপানিজ, এবং জাপান অনেক বড় একটা প্রভাবক এই এশিয়া প্যাসিফিক রিজিয়নে। সো জাপান যেহেতু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, আমরা অনেক ভালো ফান্ডিং পাই, সব মিলিয়ে আপনার হচ্ছে এই আর্টিকেলটা এই জন্য ইম্পর্টেন্ট, আমাদের নজর রাখতে হবে। এই আমাদের বিভিন্ন ক্লাইমেট রিলেটেড যে অ্যাডাপ্টেশন মিটিগেশন এফোর্টস আছে, কার্বন নিউট্রালিটি রেট, ডিকার্বনাইজেশন, হ্যাঁ, এই যে মঙ্গোলিয়ায় কেন এরকম কোল ডিপেন্ডেন্ট এনার্জি সিস্টেম, বিভিন্ন অ্যানালাইসিস আছে। খুব যে বোরিং অনেক ইনফরমেশন দেওয়ার তা না, কিন্তু আমাদের অ্যানালাইসিসটা পড়তে হবে, বিকজ আমরা এই রিজিয়নে পড়েছি। এবং যখন আপনি কোনো অ্যানালিটিক্যাল লেখা লিখবেন, যখন মতামত দিতে হবে বাংলাদেশ কিভাবে ইমপ্রুভ করতে পারে, বাংলাদেশ কিভাবে এই ফরেন এইড আনতে পারে, বাংলাদেশ কিভাবে ক্লাইমেট চেঞ্জটা ট্যাকেল করবে, তখন আপনার এই আর্টিকেলগুলো পড়লে ওপিনিয়নটা তৈরি হয়ে যাবে, খুব ভালো লিখতে পারবেন। টপিক সিরিয়াল আমরা দেখি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে চলে যাবেন, টপিক সিরিয়াল 14 দেখবেন। না, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সেরই পার্ট, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স না, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সেরই 14 নম্বর সিরিয়ালে দেখবেন, গ্লোবালাইজেশন অ্যান্ড বাংলাদেশ। অর্থাৎ এই যে বাংলাদেশ বিভিন্ন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাথে মানে এই যে ওভারল্যাপ করে। দেখবেন এই পার্টে এরকম একটা পার্ট আছে যেখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও লাগবে, বাংলাদেশ অ্যাফেয়ার্সেও কিন্তু লাগবে। যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কিন্তু আপনার পড়তে হয় গ্লোবাল ইনস্টিটিউশন, আর বাংলাদেশের পার্সপেক্টিভে এই ইনস্টিটিউশনগুলো পড়তে হবে। সো যখন আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়বেন তখন এই ওভারল্যাপিং পার্টটুকু পড়ে নেবেন, যে বাংলাদেশ অ্যাফেয়ার্স তাহলে এডিবির সাথে কিভাবে জড়িত। আপনি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এডিবি এমনিও পড়তে হবে, IMF এমনিও পড়তে হবে, তাই না, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, সবই কিন্তু আপনার পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। আর এই টপিক সিরিয়াল 14-এ দেখবেন এই ওভারল্যাপিং পার্টটাকে বোঝায়, অর্থাৎ এই সব অর্গানাইজেশনের সাথে, আন্তর্জাতিক যে সংস্থাগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কি, ঠিক আছে। তাহলে এটা ওভারল্যাপিং পার্ট। এবং আপনাদের কুইজ নাম্বার 1 হয়ে গেল হচ্ছে প্রেসিডেন্ট অফ এডিবি, এটা কমেন্ট সেকশনে লিখবেন। আচ্ছা, পরেরটাতে দেখি, ওপিনিয়ন পেজে চলে আসেন, পেজ 9। আফটার 2 decades of war, the US leaves an uncertain future for Afghans. আমরা তো জানি আফগানিস্তান ওয়ার এখন নতুন টপিক, কারণ হচ্ছে সেপ্টেম্বরে প্ল্যান দিয়েছেন জো বাইডেন প্রশাসন যে আফগান থেকে US ট্রুপ সরিয়ে নেওয়া হবে আফগানিস্তান থেকে। তো এখন যেটা হলো যে আফগানিস্তান তো অনেক বড় ঝুঁকির মুখে পড়ে গেল এখন, যে দেখেন। সো এই জন্য এখন এটা খুবই ট্রেন্ডিং থাকবে সেপ্টেম্বরের আগ পর্যন্ত, এবং পরেও দেখবেন যে এটা একটা রিসেন্ট একটা ব্যাপার, আফগানিস্তানে নতুন করে টার্ময়েল শুরু হবে। সো যখনই আফগানিস্তান রিলেটেড কোনো কিছু লেখা আসবে পড়ে নেবেন, এই জন্য এইটা ইম্পর্টেন্ট এই আর্টিকেলটা। তাহলে দেখেন কি লিখেছে, সিভিলিয়ানস আর পেইং অ্যান এক্সেপশনালি হাই প্রাইস ফর দিস মিসঅ্যাডভেঞ্চার মানে কি, যে মানে এই জিনিসটা আসলে মিসঅ্যাডভেঞ্চার, এটা মানে একটা দুর্ঘটনা, একটা দুর্গতি, এটা কোনো ভালো কিছু না। মিসঅ্যাডভেঞ্চার মানেটাও দেখে নেবেন যখন পড়তে লাগবেন। আচ্ছা, সিভিলিয়ানস স্বাভাবিকভাবে এটাই বলছে যে জনগণের কিন্তু এখন খুব খারাপ অবস্থা সামনে অপেক্ষা করছে। এখন যদি US ট্রুপ চলে যায় তাহলে জনগণকে যা সেভ করতো সেটাও এখন করতে পারবে না, তালেবানরা এসে, হ্যাঁ, তালেবানরা এখন যা ইচ্ছে তাই করবে।
তারা হচ্ছে যে আগের মতো একদম যে মহিলাদের কোনো স্বাধীনতা থাকবে না, সবাই ঘরে থাকবে, একদম হোম রেস্টুরেন্ট, একদম এডুকেশনাল প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে যাবে। কারণ আমরা জানি তালেবানদের কত স্ট্রিক্ট একটা বিধিনিষেধ থাকে, যেগুলো ফলো করতে হয়, না হলে কিন্তু তারা দেখা যায় সিভিলিয়ানদেরকে মেরে ফেলে, যারা মানে না তারা মেরে ফেলে, এবং সন্ত্রাস বেড়ে যাবে। বিভিন্ন টেরোরিস্ট গ্রুপরা, তালেবান সহ আরও টেরোরিস্ট গ্রুপরা কিন্তু কি করবে, এখানে একদম ঘাঁটি গেড়ে বসবে। তো এখানে আমরা পজিশন এইটা দেখি, হট টার্মসগুলো দেখি। দি পজিশনিং ইন দি ইউরেশিয়ান হার্টল্যান্ড অ্যান্ড আফগান মিনারেল রিসোর্সেস। তো এখানে বলছে যে কারণটা কি, এই যে 2001-এ যে যুদ্ধটা হয়েছিল অফেন্সিভ, এটার কারণটা কি, সুন্দর করে অনেক পয়েন্ট করে লেখা আছে এখানে। মেইনটা হচ্ছে পজিশনিং, এই ইউরেশিয়ান হার্টল্যান্ড। আপনাদের জন্য সেকেন্ড কুইজ হচ্ছে হোয়াট ইজ, মানে হার্টল্যান্ডটা কোথায়, মানে হোয়াট ডু ইউ মিন বাই হার্টল্যান্ড। এই হার্টল্যান্ডটা ম্যাপে আসলে দেখবেন দেখায়, বিভিন্ন ম্যাপ পাওয়া যায়, তো ম্যাপে দেখে আমাদেরকে এরিয়াটা বলবেন। কুইজ নাম্বার 2 হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন হার্টল্যান্ড আসলে কোন এলাকাকে হার্টল্যান্ড বলা হয়। দেখেন পজিশনিং অফ দ্য ইউরেশিয়ান হার্টল্যান্ড, তাহলে হার্টল্যান্ডের পজিশনটা কোথায়, কোন কোন এলাকাকে হার্টল্যান্ড বলবো, এটা হচ্ছে আপনাদের কুইজ নাম্বার 2। আর তারপরে বলছে যে মিনারেল রিসোর্সেস, স্বাভাবিক। তারপরে বলছে সেন্ট্রাল এশিয়া, দি ক্যাসপিয়ান বেসিন, বিভিন্ন মানে খুবই ইনফরমেটিভ, এই আর্টিকেলটা থেকে অনেক নোট করতে পারবেন। ক্যাসপিয়ান বেসিন, ঠিক আছে, এই জায়গাগুলোর জন্য এইখানে বিভিন্ন রিসোর্স আছে, এই কারণে হচ্ছে এই যুদ্ধটা শুরু হয়েছিল, এবং এখনো এন্ডলেস ওয়ার, অর্থাৎ এই এন্ডলেস কোনো শেষ নেই, অন্তহীন ওয়ার শুরু করেছে হচ্ছে আমেরিকান যারা পলিসি মেকার, তারা ভুল করেছে এই কারণে। এখানে অনেক সুন্দর করে লেখা আছে, মানে অনেক দোষ দেওয়া হয়েছে যে কাজের জন্য এই দুর্গতি, সাধারণ মানুষরা হচ্ছে একটার পর একটা, এতদিন ছিল যুদ্ধাবস্থা, এখন যেহেতু চলে যাবে ইউএস ট্রুপ, কি হবে, তালেবানরা তাদের মতো করে আবার দেশটাকে ওই আগের একদম মধ্যযুগীয় পর্যায়ে নিয়ে চলে যাবে, যেখানে কারো কোনো স্বাধীনতা থাকবে না, অর্থনৈতিক কোনো স্বাধীনতা আসবে না, উন্নতি হবে না, এবং বিশেষ করে মহিলাদের যেটা হয়, মহিলাদের অনেক মার্ডার দেখা গিয়েছে, যে যারা তাদের কথা শোনে না, তারা ঘরে বসে থাকতে হবে, কোনো ধরনের কাজে বেরোতে পারবে না। স্কুল কলেজ, যেমন মালালা ইউসুফজাইকে কেন মারা হলো, কারণ এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া হয়, এবং সেটা নিয়ে কথা বলেছিল তাই। সো এখানে দেখেন বলেছে মিসপ্লেসড ইমপ্রেশন অফ জিহাদিস্ট দি সোর্স অফ ইনসার্জেন্সি, অর্থাৎ আমেরিকান পলিসি মেকাররা এখানে ভুল করে, যে তারা মিসপ্লেসড ইমপ্রেশন, তাদের একটা ইমপ্রেশন আছে জিহাদিস্টদের, এবং তারা মনে করে জিহাদিস্টরা আসলে ইনসার্জেন্সি, তারা মনে করে জিহাদিস্টরা আসলে সরকারের বিরুদ্ধে। এটা ভুল। জিহাদিস্টরা তারা ধর্মীয় এক্সট্রিমিজমের কারণে, তারা মানে উগ্রপন্থার কারণে, তাদের ধর্মীয় চিন্তাধারা খুবই উগ্র চিন্তাধারা, তাদের আসলে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমেরিকান পলিসি মেকাররা মনে করে তারা আসলে ইনসার্জেন্সি, অর্থাৎ গভর্নমেন্ট বিরুদ্ধে, অ্যান্টি রেজিম, তারা আসলে পলিটিক্যাল কারণ আছে। সো এগুলো এরকম বিভিন্ন অ্যানালাইসিস তুলে ধরা হয়েছে। একটা নতুন টার্ম পেয়েছি আমরা, আইইডি, দ্যাট ইজ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস। এগুলো কিন্তু এমসিকিউর জন্য আপনার ইম্পর্টেন্ট চলে আসতে পারে। গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স কাকে বলা হয়, আপনাদের জন্য থার্ড কুইজ থাকবে গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স। ঠিক আছে, আমি নেক্সটে আবার রিভাইজ করব, আপনাদেরকে মনে করিয়ে দিব কুইজগুলো। সো সিলেবাসে দেখে নেবেন, এখানে সিলেবাসটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, কিন্তু এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্সে চলে এসেছে, এটা হবে না, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোথায় পড়বে বলেন তো, জিওপলিটিক্স, কনসেপচুয়াল ইস্যুস। নর্মালি আমরা পরের ইসেই পাবো, নর্মালি যেটা হয় কনসেপচুয়াল ইস্যুস আছে জিওপলিটিক্সে, তারপরে এম্পেরিক্যাল ইস্যুস আছে, ঠিক আছে, ওয়ার্ল্ড পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার, সিকিউরিটি, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, এগুলো সব কনসেপচুয়াল ইস্যুসে পাবেন। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, তারপরে হচ্ছে অ্যাক্টরস অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে, আমার মুখস্থই আছে, আমি বলে দিচ্ছি, অ্যাক্টরস অফ দি ওয়ার্ল্ড, তারপরে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। কেন ব্যালেন্স অফ পাওয়ার, আমেরিকা এখন সরে যেতে চাচ্ছে, তাহলে কেউ না কেউ তো জায়গাটা নিয়ে নিবে। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, সিকিউরিটি কেন, ডিসআর্মামেন্ট, তাই না? স্যার আপনাদেরও মুখস্থ হয়ে গেছে, এখানে আসলে ভুল করে বাংলাদেশ অ্যাফেয়ার্সের এটা চলে এসেছে। আচ্ছা, আমরা পরেরটাতে লাস্ট পেজে চলে আসেন প্রতিবারের মতো, সভারেন বাংলা অনলি পলিটিক্যাল সলিউশন। ৭১-এর এই দিনে এখন হচ্ছে কথাবার্তা চলছে যে আসলে স্বাধীন সার্বভৌম বাংলাই হচ্ছে একমাত্র পলিটিক্যাল সলিউশন।
তো এখানে বিভিন্ন লেখা হয়েছে যে পাকিস্তানি যে 6 দফার ব্যাপারটা এসেছে, তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের সিলেবাসে সরাসরি আছে। পাকিস্তান ক্লেমস সৌদি সাপোর্ট, পাকিস্তান এখন দেখছে যে কোনো লাভ হচ্ছে না, সৌদি থেকে সাপোর্ট চাচ্ছে। এবং ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে কিন্তু নিউজ পেপার যারা মানে করে নিউজম্যানদেরকে অর্থাৎ সাংবাদিকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো অবশ্যই মুক্তিযুদ্ধের যে আর্টিকেলটা এটা মিস করবেন না, এটাতে কোনো ছাড় নেই। দ্যাটস ইট ফর টুডে। আশা করি সবাই ভালো লাগছে। আপনাদের কুইজটা মনে করিয়ে দিই আবার। আজকে 3টা কুইজ আছে। একটা হচ্ছে এডিবি এর প্রেসিডেন্ট কে, উনি একটা আর্টিকেল লিখেছেন, এডিবি এর প্রেসিডেন্ট কে। নাম্বার 2 হচ্ছে হার্টল্যান্ডের এলাকাটা লিখবেন। হার্টল্যান্ড, হোয়াট ইজ হার্টল্যান্ড? ম্যাপ দেখে গুগলে সার্চ করবেন, তারপরে ম্যাপে দেখে আপনি এলাকাটা লিখে দিবেন যে এই এলাকা ভিত্তিক হচ্ছে। বাংলা ইংলিশ যেভাবে পারেন, জাস্ট আপনি শর্ট কোশ্চেন হিসেবে উত্তর দিবেন। হার্টল্যান্ডের এলাকাটা আপনি মানে বলে দিবেন, লিখে দিবেন কমেন্টে। আর লাস্ট হচ্ছে গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স বলা হয় কোন এলাকাকে? গ্রেভইয়ার্ড, এটা কিন্তু আর্টিকেলে আছে, আর্টিকেলে আমি পড়িয়েছি। গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স অর্থাৎ বিভিন্ন সাম্রাজ্যের হচ্ছে সমাধিস্থল কাকে বলা হয়? গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স লিখে দিলাম। ঠিক আছে, 3টা হচ্ছে আপনাদের কুইজ থাকলো, 3টাই ছোট ছোট একদমই কোয়েশ্চেন, কোনো কষ্টের কিছু না। আপনারা যে আর্টিকেলগুলো বলেছি সেগুলো পড়লে খুবই ইজিলি পারবেন। ঠিক আছে, 3টা কমেন্টে যে সবার প্রথমে এবং খুব ভালোভাবে অ্যান্সার দিবে তাকে স্টুডেন্ট অফ দি ডে হিসেবে আমি পিন করে দেবো, তার কমেন্ট হচ্ছে পিন করে দেওয়া হবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম।